আমার মেয়ের বিয়ে ঠিক 6 মাস পর এক রাতে আমার ফোনে একটা ছবি এলো। ছবিটা দেখে আমার বুকের ভেতর যেন রক্ত জমে গেল। কারণ ছবিতে আমার মেয়েটা ছিল, কিন্তু ছবিটা তোলা হয়েছিল তার শ্বশুরবাড়ির এমন একটা ঘরে যেটা নাকি বহু বছর ধরে বন্ধ আছে। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো বা মজা করছে, কিন্তু ছবিটা জুম করে দেখতেই আমার হাত পা কাঁপতে শুরু করলো। কারণ ছবির ভেতর আমার মেয়ে নাইমা দাঁড়িয়ে আছে অন্ধকার একটা ঘরের কোনায়, চোখ দুটো ভেজা, মুখে ভয়ের ছাপ, আর তার পেছনের দেয়ালে বড় করে আঁচড় কাটা কয়েকটা শব্দ লেখা, বাঁচাও। আমার বুক ধকধক করতে লাগলো। আমি তৎক্ষণাৎ নাইমাকে ফোন দিলাম, ফোনটা বন্ধ। আবার ফোন দিলাম, তবুও বন্ধ দেখাচ্ছিল। আমার মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন ঘুরছে, কারণ কিছুদিন ধরে মেয়ের গলায় একটা অদ্ভুত ভয় টের পাচ্ছিলাম। আগে ফোন করলে অনেক গল্প করতো, কিন্তু এখন শুধু বলে মা আমি ভালো আছি। কিন্তু একজন মা কখনো ভুল বুঝে না। আমি সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম আমি না জানিয়ে মেয়ের শ্বশুর বাড়িতেই যাবো। পরদিন দুপুরে সেখানে পৌঁছালাম। দরজায় বেল বাজতে আমার মেয়ের জামাই সাব্বির দরজা খুললো। আমাকে দেখে সে একটু অবাক হলো আর বলল, ওমা আপনি? আমি জোর করে হাসার চেষ্টা করলাম আর বললাম, হ্যাঁ, হঠাৎ মেয়েকে দেখার জন্য মনটা কেমন করছিল, তাই চলে এলাম। সে একটু থেমে বলল, নাইমা তো বাজারে গেছে। কথাটা শুনে আমার বুকটা কেমন যেন ধক করে উঠলো, কারণ ঠিক তখনই আমি স্পষ্ট শুনলাম উপরে কোথাও থেকে খুব আস্তে একটা শব্দ আসছে, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের দরজার ভেতর দিয়ে ধাক্কা দিচ্ছে। আমি সাব্বিরের দিকে তাকালাম। সে অস্বস্তি নিয়ে বলল, ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। ও কিছু না, পুরোনো ঘর অনেকদিন ধরে বন্ধ। কিন্তু শব্দটা আবার হলো, এবার একটু জোরেই হলো, ঠক ঠক। আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, কারণ সেই শব্দের সাথে খুব আস্তে আস্তে একটা গলাও ভেসে আসছিল, মা। আমি এক সেকেন্ডও দেরি করলাম না, সোজা সিঁড়িতে উপরে উঠে গেলাম। সাব্বির পিছন থেকে চিৎকার করলো আর বলল, ওই ঘরটা একদমই খুলবেন না। কিন্তু ততক্ষণে আমি দরজার সামনে দাঁড়িয়ে গেছি। দরজাটা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে শব্দ এলো আবার। এবার আমি স্পষ্ট শুনলাম, মা আমাকে বের করো। আমার হাত তখন কাঁপছিল, তবু আমি তালাটা ভাঙার চেষ্টা করলাম। দরজাটা ধীরে ধীরে খুলতে যা দেখলাম তাতে আমার শরীরের সব শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। দরজাটা ধীরে ধীরে খুলতে ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘরটা অনেকদিন বন্ধ থাকার মতো গন্ধে ভরা ছিল। পুরোনো কাঠ, ধুলা আর আর্দ্রতার একটা ভারী গন্ধ মিশেছিল। আমি প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘরটা প্রায় অন্ধকার ছিল। জানালাগুলো কাঠের পাটাতন দিয়ে বন্ধ করা, শুধু দরজা খোলার ফাঁক দিয়ে একটু আলো ঢুকছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই যখন চোখটা অভ্যস্ত হলো, আমি দেখলাম ঘরের একটা কোণে মাটিতে বসে আছে আমার মেয়ে নাইমা। তার চুলগুলো এলোমেলো, তার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে আছে অনেক কাদার কারণে। আমাকে দেখে হঠাৎ সে উঠে দাঁড়ালো আর বলল, মা। এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তার শরীর তখন কাঁপছিল। আমি অবাক হয়ে তার মুখের দিকে হাত রাখিয়ে বললাম, নাইমা তুই এখানে কেন, কি হয়েছে? সে কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল ওর কথা শুনে। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে উপরে উঠে এলো সাব্বির। তার মুখটা ফ্যাকাশে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কেন এই ঘরটা খুললেন? আমি ঘুরে দাঁড়ালাম আর বললাম, আমার মেয়েকে এই ঘরে বন্দি করে রেখেছো কেন? সাব্বির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব অদ্ভুত গলায় বলল, ওকে বন্দি করে রাখা হয়নি। সাব্বিরের কথা শুনে আমার মাথা যেন গরম হয়ে গেল। ওকে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে দরজায় তালা কেন? তখন সে ধীরে ধীরে বলল, কারণ আপনার মেয়ে নিজে এখানে ঢুকেছিল। আমি অবাক হয়ে নাইমার দিকে তাকালাম। নাইমা তখন আমার পিছনে লুকিয়ে আছে। আমি ওকে বললাম, নাইমা সত্যিটা বলো। নাইমা মাথা নাড়ালো, বলল, না মা আমি ঢুকিনি, ও আমাকে এখানে ঢুকে তালা দিয়েছে। সাব্বির হঠাৎ রেগে গেল আর বলল, মিথ্যা বলছো তুমি। ঘরের ভেতরে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠলো। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি দুজনের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কিছু একটা ভয়ঙ্কর গোপন ব্যাপার আছে এখানে। ঠিক তখনই আমার চোখ গেল ঘরের দেয়ালের দিকে। দেয়ালে অসংখ্য আঁচড় কাটা, কেউ নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিছু লিখেছে। আমি কাছে গিয়ে দেখলাম সেই একই শব্দ বারবার লেখা, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার গা কাটা দিয়ে উঠলো। আমি ধীরে ধীরে সাব্বিরের দিকে তাকালাম। ওকে জিজ্ঞাসা করলাম, এগুলো কে লিখেছে? সাব্বির এবার সম্পূর্ণ চুপ, তার চোখে অদ্ভুত এক ভয়। কয়েক সেকেন্ড পরে সে খুব নিচু গলায় বলল, এই ঘরটা অনেক বছর আগে আমার বড় ভাইয়ের বউয়ের ছিল। আমার বুকটা ধক করে উঠলো। আমি বললাম, তার মানে? সে তখন বলল, ও একদিন এমন করে লিখছিল দেয়ালে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর জিজ্ঞাসা করলাম। সাব্বির খুব আস্তে করে বলল, তারপর একদিন তাকে এই ঘরে মৃত পাওয়া যায়। নাইমা আমার হাত শক্ত করে ধরলো আর বলল, মা আমি এখানে রাতের বেলা একা থাকি না। আমি অবাক হয়ে বললাম, মানে? নাইমা তখন ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলেছিল, রাত হলে এই ঘরে আরেকটা শব্দ শোনা যায়। আমার বুকের ভেতরটা যেন ধক ধক করছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিসের শব্দ মা? নাইমা তখন ফিস ফিস করে বলল, কেউ দেয়ালে আবার লিখতে থাকে, বাঁচাও। ঠিক তখনই আমাদের পেছনের দেয়ালে হঠাৎ করে আরেকটা শব্দ এলো। কেউ যেন নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। আমরা তিনজনই একসাথে ঘুরে তাকালাম আর দেখলাম দেয়ালে নতুন করে আরেকটা দাগ তৈরি হচ্ছে। ধীরে ধীরে একটা শব্দ ফুটে উঠেছে, বাঁচাও। আমার গলা তখন শুকিয়ে গেল, কারণ ঘরের ভেতর তখন আমরা তিনজন ছাড়া আর কেউই ছিল না। নাইমা তখন আমার হাত শক্ত করে ধরে কাপা গলায় বলল, মা আমি তো বলেছিলাম রাতে কেউ দেয়ালে লিখে। সাব্বির হঠাৎ খুব জোরে বলল, চুপ করো, এসব কিছুই না। কিন্তু তার নিজের গলাতেও স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। আমি ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গেলাম। দাগগুলো একদম নতুন, যেন ঠিক এইমাত্র কেউ নখ দিয়ে খুঁচিয়ে লিখছে। আমার বুকের ভেতরটা ধকধক করছিল। আমি সাব্বিরকে জিজ্ঞাসা করলাম, তোমার ভাইয়ের বউয়ের সাথে আসলে কি হয়েছিল? সাব্বির প্রথমে কিছু বলতে চাইলো না, কিন্তু তারপর ধীরে ধীরে দেয়ালের দিকে তাকিয়ে বলল, ভাবির নাম ছিল সাদিয়া, এই ঘরেই থাকতো। বিয়ের 6 মাস পর থেকে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। রাতে চিৎকার করে বলতো, এই ঘরে কেউ আছে, কিন্তু আমরা কেউ কিছুই দেখতে পেতাম না। আমি অবাক হয়ে শুনছিলাম সাব্বিরের কথাগুলো। সাব্বির বলতে থাকলো, একদিন সে দেয়ালে বাঁচাও লিখতে শুরু করে। আমার বাবা মা ভেবেছিল সে পাগল হয়ে গেছে, তাকে এই ঘরে তালা দিয়ে রাখা হয়েছিল। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। তারপর সাব্বিরের চোখটা নিচু হয়ে গেল। তারপর বলল, এক রাতে দরজা খুলে দেখা যায় সে মারা গেছে। ঘরের ভেতর হঠাৎ একটা ঠান্ডা নীরবতা নেমে এলো। নাইমা ফিস ফিস করে বলল, মা আমি প্রথম দিন থেকে এই ঘরের দিকে তাকালে কেমন যেন ভয় পাইতাম। আমি বললাম, তুই এখানে কিভাবে এলি? নাইমা তখন বলল, কয়েকদিন আগে আমি ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম, তখন দেয়ালে পুরোনো দাগগুলো দেখি। রাতে ঘুমাতে গিয়ে মনে হচ্ছিল
হচ্ছিল কেউ যেন আমার দরজার সামনে হাঁটছে। পরের রাতে আমি পরিষ্কার শুনলাম কেউ ফিসফিস করে বলছে। নাইমার কথা শুনে আমার গা কাটা দিয়ে উঠলো। ঠিক তখনই ঘরের ভেতর হঠাৎ ঠাস, জানালার একটা পাটাতন নিজে থেকেই খুলে গেল। এক ঝটকা ঠান্ডা বাতাস ঢুকে পড়লো। নাইমা চিৎকার করে আমার হাত ধরে ফেললো। আমি দেখলাম জানালার পাশে মেঝেতে একটা পুরনো কাঠের বক্স ধুলায় ঢাকা পড়ে আছে। মনে হচ্ছিল বহু বছর কেউ ছোঁয়নি ওটা। আমার অজানা কৌতূহল হচ্ছিল। আমি বাক্সটার কাছে গেলাম। সাব্বির তাড়াতাড়ি বলল, ওটা খুলবেন না, কিন্তু আমি ওর কথা শুনে থামলাম না। ধীরে ধীরে ঢাকনাটা তুললাম। আর যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠলো। ভেতরে একটা পুরনো ডায়েরি ছিল, আর সেটা মলাটে লেখা ছিল সাদিয়ার ডায়েরি। আমি ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম পাতায় কাপা হাতে লেখা ছিল, যদি কেউ এই ডায়েরিটা পড়ে তাহলে দয়া করে আমার কথা বিশ্বাস করবেন। এই বাড়িতে একটা ভয়ঙ্কর গোপন সত্য লুকানো আছে, আর যদি আমি মারা যাই তাহলে জানবেন আমি আত্মহত্যা করিনি। আমার হাত কাঁপছিল ডায়েরিটা পড়ে। এরপর আমি পরের পাতাটা উল্টালাম। সেখানে লেখা ছিল, যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয় সে এই বাড়িরই একজন। আমি অবাক হয়ে তাকালাম সাব্বিরের দিকে। ঠিক তখনই নাইমা চিৎকার করে উঠে বলল, মা। আমি তখন ঘুরে তাকালাম। দেখলাম দেয়ালে সেই পুরোনো দাগগুলো নিচে নতুন করে আরেকটা শব্দ লেখা হচ্ছে। ধীরে ধীরে অদৃশ্য কোনো হাত যেন লিখছে, ওকে বিশ্বাস করো না। আমার গলাটা তখন শুকিয়ে গেল, কারণ শব্দটা ঠিক নিচে লেখা হলো সাব্বির। ঘরের ভেতর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সাব্বিরের দিকে তাকালাম, আর দেখলাম তার ঠোঁটে খুব অদ্ভুত একটা হাসি। সে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিচু গলায় বলল, এতদিন পর কেউ সত্যিটা জানতে পারলো। এই বলে সাব্বির ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে ঘরের ভেতরটা যেন আরো অন্ধকার হয়ে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও এই ঘরে আলো ঢোকার পথ খুব একটা কম। জানালাগুলো কাঠ দিয়ে বন্ধ করা, আর বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ। আমি তখন সাব্বিরের দিকেই তাকিয়ে রইলাম। তার ঠোঁটে সেই অদ্ভুত হাসি এখনো লেগে আছে। নাইমা আমার পেছনে দাঁড়িয়ে কাঁপছে। আমি তার হাত শক্ত করে ধরে আছি। আমি শক্ত গলায় বললাম, তুমি দরজা বন্ধ করলে কেন সাব্বির? সাব্বির তখন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো অদ্ভুত ভাবে স্থির, আর সে বলল, কারণ এখন আর সত্য লুকানোর কোনো মানে নেই। আমার বুকটা ধক করতে লাগলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিসের সত্য? সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর দেয়ালের দিকে তাকিয়ে বলল, তোমরা যেটাকে ভয় পাচ্ছ সেটা কোনো ভূত না। নাইমা ফিস ফিস করে বলল, তাহলে দেয়ালে কে লিখেছে? সাব্বির একটা দীর্ঘশ্বাস নিল আর বলল, কারণ এই ঘরে যা ঘটেছিল সেটা কেউ জানুক আমি চাইনি। আমার মাথার ভেতরটা ঝড়ের মতো ঘুরতে লাগলো। আমি বললাম, তোমার ভাইয়ের বউ সাদিয়ার মৃত্যুর কথা বলছো তুমি? সাব্বিরের চোখে তখন একটা অদ্ভুত ছায়া। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ সাদিয়া, ও এই ঘরেই থাকতো। বিয়ের পর প্রথম দিকে সবই ঠিকঠাক ছিল, কিন্তু কয়েক মাস পর থেকে সে আমাকে সন্দেহ করতে শুরু করে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের সন্দেহ? সাব্বির হালকা হাসলো আর বলল, সে বলতো আমি নাকি তাকে অনুসরণ করি, রাতে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি তখন বললাম, তুমি কি সত্যি সেটা করেছিলে? সাব্বির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, হ্যাঁ। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা নীরবতা নেমে এলো। নাইমা আমার হাত শক্ত করে ধরলো। সাব্বির বলতে থাকলো, আমি তাকে খুব পছন্দ করতাম, কিন্তু সে ছিল আমার ভাইয়ের স্ত্রী। সে আমাকে ঘৃণা করতো। আমি যতবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছি ততবার সে আমাকে অপমান করেছে। সাব্বিরের চোখে তখন একটা অদ্ভুত উন্মাদনা দেখা যাচ্ছিল। তারপর সে বলতে লাগলো, এক রাতে সাদিয়া আমাকে সবার সামনে চড় মেরেছিল, বলেছিল আমি অসুস্থ, আমি পাগল। আমার মাথার ভেতর তখন আগুন জ্বলছিল, আর আমি নিজেকে সামলাতে পারিনি। সেদিন রাতে আমি সাদিয়াকে এই ঘরে ডেকেছিলাম, বলেছিলাম কথা বলতে চাই। সে এসেছিল, কিন্তু সে আবার আমাকে অপমান করতে শুরু করলো। বললো সে সবকিছু আমার ভাইকে বলে দিবে। আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মাথা কাজ করছিল না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম অংশ।